আমাদের টেনসর ক্যালকুলাস চলছিল, আমরা টেনসর ক্যালকুলাসের অনেকটাই করে ফেলেছি। আজকে আমরা আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করব। আচ্ছা, ফার্স্ট আজকের ডেফিনেশন। Definition of Riemannian metric. খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আগের বছর একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন এসেছিল 5 নাম্বার। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, রিমানিয়ান মেট্রিক। কাকে বলা হয় এই রিমানিয়ান মেট্রিক এবং এর সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্রগুলোই বা কি, সেইটাই আমাদের ডেফিনিশনে পড়তে হবে। ইন এসেন, এসেনটার নাম কি? এসেনটার নাম কি? n dimensional space, n vector dimensional space. n dimensional space। এর মধ্যে কি থাকে? n টাপল ওই ভেক্টর গুলো থাকে। হ্যাঁ, n টাপলের সেট হচ্ছে আমাদের Sn। ঠিক আছে, তাহলে এই Sn এর মধ্যে থেকে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি। লেট p, যার কোঅর্ডিনেট গুলো মনে করো x1, x2 এটসেট্রা xn, এগুলো মাথায় নাও, x1, x2 এটসেট্রা xn। এবং আরেকটা পয়েন্ট নেওয়া হচ্ছে q, যার কোঅর্ডিনেট মনে করো x1 প্লাস dx1, x2 প্লাস dx2 এটসেট্রা xn প্লাস dxn। দুটো পয়েন্ট অবশ্যই দুটোই n টাপল, তার মানে এই দুটো পয়েন্টই Sn এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি করলাম না, Sn এর মধ্যে থেকে p আর q দুটো পয়েন্ট নিলাম এবং লক্ষ্য করে দেখো এই পয়েন্ট দুটোর কোঅর্ডিনেট দেখলেই আমরা বুঝতে পারছি যে পয়েন্ট দুটো খুবই কাছাকাছি অবস্থিত দুটো পয়েন্ট। p টু নেইবারিং পয়েন্টস। দুটো খুব কাছাকাছি পয়েন্ট আমরা নিলাম এবং এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে আমরা মনে করছি ds। ds is the distance between p and q। তাহলে এই ds ডিসটেন্স বার করার ফর্মুলাটা হবে এইরকম, ds এর স্কয়ার সমান
GIJ DXI DXJ, ঠিক আছে? I এর ভ্যালু এবং J এর ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত যেতে পারে। এইটাই হচ্ছে আমাদের PRQ পয়েন্ট দুটোর মধ্যবর্তী ডিসটেন্স বার করার ফর্মুলা, অবশ্যই ইন SN। Where GIJ are arbitrary functions and G যেটা হচ্ছে ডিটারমিন্যান্ট অফ GIJ, এর মানটা অবশ্যই হতে হবে নট ইকুয়াল টু 0, ঠিক আছে? বুঝতে পারলে? এবং এই যে ডিসটেন্সটা আমরা পেলাম DS, সেই ডিসটেন্সটা কিন্তু অবশ্যই হবে একটা ইনভ্যারিয়েন্ট, মানে এই PRQ তার যদি তুমি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফরমেশন বার করো, সেই কোঅর্ডিনেট সিস্টেমেও কিন্তু পয়েন্ট দুটোর মধ্যে ডিসটেন্স সেমই থাকবে, ডিসটেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? DS is considered to be an invariant, ঠিক আছে? ওকে, তাহলে এই যে ডিসটেন্সটা আমরা পেলাম বা এই যে ফর্মুলাটা আমরা দেখতে পেলাম, এই জিনিসটাকেই স্পেশালি DS টাকেই আমরা বলছি রিমানিয়ান মেট্রিক। Then DS is called the metric, Riemannian metric. অথবা এই ডান দিকে যে এক্সপ্রেশনটা আছে সেটাকেও তুমি রিমানিয়ান মেট্রিক বলতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, and GIJ এটাকে বলা হচ্ছে GIJ are called the coefficient of the Riemannian metric.
the space Sn together with ds is called Riemannian space. ঠিক আছে, এসএনটাকে আগে আমরা n ডাইমেনশনাল স্পেস বলছিলাম, এবার এর সঙ্গে যদি আমরা ডিএসটাকেও কনসিডার করি তো এই দুটোকে একত্রে আমরা তখন বলবো রিমানিয়ান স্পেস, এবং এটাকে আমরা ডিনোট করব বাই ভিএন। ঠিক আছে, তাহলে আমাদের এই ডেফিনেশনটা কিন্তু পরীক্ষায় 2 মার্কসে আসতেই পারে, ইম্পর্টেন্ট ডেফিনেশন। বলো, বুঝতে পারলে নাকি? স্যার এটা কি হলো স্যার? এটা হলো রিমানিয়ান মেট্রিক। এবার এই রিমানিয়ান মেট্রিকের আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1, রিমানিয়ান মেট্রিক দেখতে কেমন হয়? ds তার স্কয়ার সমান gij dxi dx, তাই তো? এটাই হচ্ছে আমাদের রিমানিয়ান মেট্রিক। তো এখানে আমরা পার্টিকুলার কিছু ভ্যালু বসাচ্ছি, বা তুমি যদি এটাকে ভাঙো জিনিসটা কেমন দেখতে হবে। আইটা লক্ষ্য করে দেখো ডামি, যেটাও লক্ষ্য করে দেখো ডামি। আয়ের মান আর জে এর মান মনে করো 1 থেকে 3 পর্যন্ত রয়েছে। 3 ডাইমেনশনাল স্পেসটাই তুমি এখানে কনসিডার করছো, বেশি বড়তে আমরা যাচ্ছি না, আমরা ছোটখাটো দিয়েই ভাবছি। তো সেক্ষেত্রে এটাকে ভাঙলে কেমন দেখতে হবে? g11 dx1 dx1, তাই তো, প্লাস g12 dx2 dx1 dx2, ঠিক কিনা? এইভাবে আমরা ভাঙতে পারবো। আরো 3টে হবে, টোটাল 9টা কম্পোনেন্ট এখানে আমরা পাবো।
তাই তো? এবার লক্ষ্য করে দেখো আমাদের GIJ যেটা ছিল সেটা ছিল আরবিটারি ফাংশন, এবং এমন আরবিটারি ফাংশন আমাদের নিতে হবে যাতে করে ওর ডিটারমিন্যান্টটা নট ইকুয়াল টু 0 হয়। ভালো কথা। তাহলে আমরা এখন GIJ সেটাকে চুজ করছি এইরকম। Let us choose GIJ is equal to 1 যখন I is equal to J, আর GIJ is equal to 0 যখন I not equal to J। এইরকম ভাবে আমরা GIJ টাকে চুজ করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করে দেখো GIJ এর ডিটারমিন্যান্টটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে। Then G is equal to determinant of GIJ, সেটা কেমন হবে বলো? 1 0 0, তাই তো? 0 1 0 0 0 1, যেটা কিনা নট ইকুয়াল টু 0। তার মানে অবশ্যই এই GIJ টাকে আমরা চুজ করতে পারবো, অসুবিধা কিছু নেই। এখন এই GIJ টাকে যদি চুজ করা হয় সেক্ষেত্রে আমাদের রিমানিয়ান মেট্রিক DS2 সেটার চেহারা কেমন হবে বলতে পারবে? মানগুলো যদি বসাও সেটা কেমন হবে? dx1 তার স্কয়ার প্লাস dx2 তার স্কয়ার প্লাস dx3 তার স্কয়ার। বলো হ্যাঁ কি না? এই যে এইখানে আমরা মানগুলোকে বসালাম, g এর মানগুলোকে আমরা এখানে বসালাম। ঠিক আছে, কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। লক্ষ্য করে দেখো এটাই কিন্তু আমাদের PQ এর মধ্যবর্তী ডিস্টেন্সের স্কয়ার ইন 3 ডাইমেনশন ইন S3। স্যার আরেকবার বলবেন স্যার, শুনতে পেলাম না। কোনটা? স্যার ডি স্কয়ার, এই লাইনটা। এই লাইনটা? হ্যাঁ স্যার। এটা ওই g এর যে মানগুলো সেগুলো আমরা বসালাম। এই যে এই জায়গাটায় g এর মানগুলোকে বসালাম। G11 মানে 1, G12 মানে 0, এইভাবে সবগুলোকে বসালাম। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইন S3 P পয়েন্টটা কেমন ছিল? P পয়েন্টটা ছিল আমাদের x1 x2 x3, আর Q পয়েন্টটা কেমন ছিল? Q পয়েন্টটা ছিল x1 প্লাস dx1 কমা x2 প্লাস dx2 কমা x3 প্লাস dx3, তাই না? এখন নরমালি তুমি দুটো পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সের ফর্মুলা জানো, সেই ফর্মুলায় যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এই জিনিসটাই দেখো আমাদের চলে আসছে PQ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, তাই না? তাহলে ডেফিনেশন ফলো হলো। যদি আমরা এমনি 3 ডাইমেনশনাল সিস্টেমের কথা ভাবি
সেক্ষেত্রে দুটো পয়েন্ট পি কিউ এদের মধ্যবর্তী যে দূরত্ব সেইটাকে কিন্তু আমরা এই দেখো এইরকম ফর্মে লিখতে পারলাম, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল। বুঝতে পেরেছ? সরি, যেটা আমাদের ডেফিনেশনে দেওয়া ছিল। তার মানে এখান থেকে এটাই বোঝা গেল যে সিস্টেমই তুমি এখানে কনসিডার করো না কেন, সেই সিস্টেমের মধ্যে থেকে পি আর কিউ যে কোনো দুটো নেইবারিং পয়েন্ট যদি নাও, তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ারটাকে আমরা এই রকম ফরম্যাটে লিখতে পারবো। ওকে, বলো কোনো অসুবিধা? জিনিসটা বোঝা গেল তো নাকি? স্যার বলছি যে রিমানিয়ান মেট্রিকটা কোনটাকে বলছে স্যার? ওই যে DS2, ওইটাকে রিমানিয়ান মেট্রিক বলছে। এমনি মেট্রিক মানে কি ওই ম্যাট্রিক্স কে বোঝায় নাকি এমনি নাম স্যার? না না, এটা একটা নাম। এই যে এই জিনিসটার নামই হচ্ছে রিমানিয়ান মেট্রিক। রিমান এটা করেছিলেন, ওই জন্য উনি নাম দিয়েছেন এরকম। তাহলে মূল বক্তব্যটা কি, এসএন বা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে দুটো নেইবারিং পয়েন্ট পি কিউ, তাদের মধ্যে দূরত্ব যেটা হবে সেইটাকে আমরা এই রকম টেনসরের ফরম্যাটে লিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার এই রিমানিয়ান মেট্রিকের উপর কিছু থিওরেম আমাদের জানতে হবে। ডেফিনেশনে জিআইজে সেটাকে একটা আরবিটারি ফাংশন বলা ছিল। এইবার আস্তে আস্তে যত এটা ডেভেলপ হচ্ছে, আমাদের জিনিসগুলো আরো স্পেশাল হচ্ছে। যেমন প্রথম থিওরেমে বলা হচ্ছে দা কোএফিসিয়েন্ট জিআইজে, যেটাকে ডেফিনেশনে জাস্ট আরবিটারি ফাংশন বলে উল্লেখ করা ছিল, সেটা কিন্তু হয়ে যাবে একটা কোভ্যারিয়েন্ট টেনসর। কোভ্যারিয়েন্ট টেনসর। বুঝতে পারলে? অবশ্যই র্যাঙ্ক কত হবে? 2 হবে। টাইপ কি হবে? 0,2 হবে। অর্ডার কি হবে? 2 হবে। অর্ডারটাই র্যাঙ্ক। আচ্ছা, এর প্রমাণটা খুবই সহজ জিনিস, একটুখানি দেখবে। কোশেন্ট ল অ্যাপ্লাই করে করা আছে, দেখবে। হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে নেক্সট থিওরেমটা কিন্তু ইম্পর্টেন্ট আসার মতো। এই যে জিআই যে, সেটা আমরা দেখলাম কোভ্যারিয়েন্ট টেনসর হয়ে গেল। এইবার এই কোভ্যারিয়েন্ট টেনসরটা কিন্তু আবার সিমেট্রিকও হবে। ঠিক আছে? Gij is symmetric. সিমেট্রিক কখন হয়? সিমেট্রিকের ডেফিনেশনটা কি ছিল? ইন্ডিস গুলোকে চেঞ্জ করা যাবে, যে জায়গায় আই আই আগে পরে হবে। তাহলে এর প্রমাণটা যদি আমরা করতে চাই,
সেক্ষেত্রে প্রথমে আমাদের GIJ যেটা সেটাকে এইরকম লিখতে হবে। ক্যাপিটাল AIJ প্লাস ক্যাপিটাল BIJ, যেখানে ক্যাপিটাল AIJ যেটা সেটা হচ্ছে হাফ GIJ প্লাস GJI and BIJ যেটা সেটা হচ্ছে হাফ GIJ মাইনাস GJI, তাই তো? তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারবো ক্যাপিটাল AIJ যেটা সেটা একটা সিমেট্রিক টেনসর, আর ক্যাপিটাল BIJ যেটা সেটা একটা স্কিউ সিমেট্রিক টেনসর। এর আগের দিনই আমরা এরকম ধরনের একটা থিওরেম করেছিলাম, তাই না? মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। তাহলে সেটা আমি একবারেই লিখে দিলাম, তোমরা কিন্তু এটা দেখিয়ে দেবে। হ্যাঁ, আগের দিন যেভাবে দেখানো হয়েছিল ঠিক ওই রকম ভাবেই দেখাবে। Then AIJ are the components of a symmetric tensor and BIJ are the components of a skew symmetric tensor. এই জিনিসটা তোমাদের চেক করতে হবে। হ্যাঁ, চেক। এটা হোমওয়ার্ক করে দেখাতে হবে, ঠিক আছে? তার মানে GIJ যেটা সেটাকে আমরা দুটো টেনসরের যোগফল হিসাবে লিখতে পারলাম, যার মধ্যে একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের DS2 যেটা ছিল বা DS এর স্কয়ার, এটা স্কয়ার বলাটাই ভালো। সেটা কেমন ছিল? সেটা ছিল GIJ DXI DXJ। এখানে তুমি GIJ এর মানটাকে বসিয়ে দাও, AIJ প্লাস BIJ সঙ্গে হচ্ছে DXI DXJ। কোনো অসুবিধা নেই। এক কাজ করো, AIJ টাকে বাঁদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে কমন নিয়ে নাও।
তাহলে ডান দিকে বি আই যেটা থাকলো এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, এগেন বি আই জে dxi dxj এটাকে আমরা এরকম লিখতে পারি bji dxj dxi অবশ্যই লিখতে পারি। কিভাবে? ইন্টারচেঞ্জ করে দিলাম, ইন্টারচেঞ্জিং the dummy indices I and j। ঠিক আছে, আইটা যেহেতু ডামি, আইটাকে চেঞ্জ আমরা করতেই পারি, তো আইটা চেঞ্জ করে জে বসালাম। একইভাবে জেটা যেহেতু ডামি, জেটাকেও আমরা চেঞ্জ করতে পারি, জেটা চেঞ্জ করে আই বসালাম, কোনো অসুবিধা নেই। লেফট সাইডে যা ছিল তাই থাকুক। রাইট সাইডে বিজেআই আছে, সেটাকে আমরা মাইনাস বিআইজে লিখতে পারি, যেহেতু বিআই যেটা স্কিউ সিমেট্রিক। আর ডিএক্সজে ডিএক্সআই এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, কোনো অসুবিধা তাতে নেই। since Bij is skew symmetric। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, এই ডান দিকেরটাকেও যদি বাঁ দিকে নিয়ে আসো, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি this term is equal to 0। তাই না? এটাকে তুমি 2 নাম্বার দিয়ে দাও। এখন 1 আর 2 কে কম্বাইন করলে from 1 and 2, 1 আর 2 কে যদি কম্বাইন করো তাহলে কি পাওয়া যাচ্ছে? একের লেফট সাইডে যেটা ছিল একের লেফট সাইডে যেটা ছিল সেই ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তুমি বলতে পারো Gij is equal to Aij। ঠিক না? আর Aij যেটা ছিল সিমেট্রিক, তার মানে আমাদের Gij সেটাও হয়ে গেল সিমেট্রিক। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না।
ডি এক্স আই ডি এক্স এগুলো জিরো হতে পারে তাই তো? হ্যাঁ এগুলো জিরো হতে পারে না, ডি এক্স আই এগুলো নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এগুলো নট ইকুয়াল টু জিরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে জি আই জে এটা যদি সিমেট্রিক হয় এর কতগুলো ডিফারেন্ট কম্পোনেন্ট আমরা পাবো? আগের দিনই বলেছি এন কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি ভাবো তাহলে জিআইজে এর কতগুলো ডিফারেন্ট কম্পোনেন্ট পাওয়া যায়? স্যার এইটা হবে স্যার এন ইন্টু এন প্লাস এন বাই টু হবে এটা ডিফারেন্ট। ভেরি গুড, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আর যদি স্কিউ সিমেট্রিক হতো তাহলে তাহলে স্যার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হয়ে যেত n তাহলে। ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে এটাও অ্যাকচুয়ালিতে একটা থিওরেমই বলতে পারো। দ্য নাম্বার অফ ডিফারেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট, একই কথা, components of the fundamental metric tensor। মানে জিআইজ এর কথা বলা হচ্ছে, হ্যাঁ, জিআইজ এর নাম দেয়া হলো ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর। তাহলে এটার অ্যাট মোস্ট n ইন্টু এন প্লাস ওয়ান বাই, যেহেতু সিমেট্রিক হলো সেই কারণে। এর প্রমাণটা একটুখানি দেখে রেখো। প্রমাণ বলতে ওই তোমার এক্সপ্লানেশন টাইপ, হ্যাঁ, যেটা আমি সে আগের দিন একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম 3x3 জন্য, S3 তে একটা এআইজে নিয়ে বুঝিয়েছিলাম, ওইটাই nth সিস্টেমের জন্য এক্সপ্লেন করা রয়েছে। ঠিক আছে, একটুখানি এটা দেখে নিও, অসুবিধা কিছু নেই। তাহলে রিমানিয়ান মেট্রিক জিনিসটা কি আমরা বুঝতে পারলাম, তার সাথে সাথে তার কিছু প্রপার্টিজ ও আমরা জানতে পারলাম। এবার এখান থেকে প্রবলেম গুলো কিরকম আসতে পারে। ফার্স্ট প্রবলেম, let us consider the three dimensional Euclidean space। ইউক্লিডিয়ান স্পেস কাকে বলে তোমরা লিনিয়ার অ্যালজেব্রাতেই পড়েছিলে। আমাদের এখানে বলছে ফাইন্ড আউট, কি ফাইন্ড আউট করতে হবে, দা মেট্রিক টেন্সর
in cylindrical polar coordinate. system. ঠিক আছে, মেট্রিক টেনসর বলতে ওই যে যেটা রিমানিয়ান মেট্রিক ছিল ওইটাই। হ্যাঁ, রিমানিয়ান মেট্রিক এখানটায় তুমি চাইলে লিখেও নিতে পারো, রিমানিয়ান মেট্রিক অর মেট্রিক টেনসর, একই জিনিস, মেট্রিক টেনসর। আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে মেট্রিক টেনসর ds2 বা রিমানিয়ান মেট্রিক dx2 সেটা কেমন দেখতে হয় সেটা তো এই এক্সাম্পলেই দেখলাম, ds2 = this। এটা অবশ্যই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। কিন্তু এখন আমাদের কোন সিস্টেমে মেট্রিক টেনসরটা বার করতে বলেছে দেখো, এখানে বলেছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের মেট্রিক টেনসরটাকে বার করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে যেতে গেলে কি ট্রান্সফরমেশনের প্রয়োজন হয় সেটা তোমরা অলরেডি জানো, বলতে পারবে? ভেক্টর ক্যালকুলাস পড়ানোর সময় আমি লিখিয়েছিলাম। equal to r cos theta, y equal to r sin theta, z equal to z. হ্যাঁ, দাঁড়াও। x is equal to r cos theta, r cos theta, তারপর y equal to r sin theta, তারপর z equal to z. z equal to z। তাহলে আমরা যেতে চাইছি x y z থেকে r থিটা z এর, এটা একটা অন্য কিছু নাম দাও, z1 নাম দিয়ে দাও, তাহলে z equal to z1। x y z মানে কার্টেসিয়ান থেকে যদি r থিটা z1 এ যেতে হয় মানে আমাদের সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেতে হয়, তাহলে আমাদের এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক কি না? ওকে, এইটুকু যদি মনে থাকে তাহলেই তুমি এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবে, কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে প্রথমে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের মেট্রিক টেনসরটা কেমন দেখতে হয় সেটা আগে লিখে ফেলো। আমি জাস্ট একটু আগেই এক্সাম্পলে লিখিয়ে দিয়েছি, সেইটাই দেখে দেখে লেখো। দেখো, দা মেট্রিক টেনসর in Cartesian coordinate system. That is in E3. E3টাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অবশ্যই 3 ডাইমেনশনাল।
is given by দেখি কে বলতে পারবে কি ছিল ds2 is equal to কি ছিল dx1 তার হোল স্কয়ার dx1 dx2 প্লাস স্কয়ার dx2 তার হোল স্কয়ার dx3 তার হোল স্কয়ার ওকে তার মানে E3 তে আমাদের জেনারেল যে কোঅর্ডিনেট সেগুলোকে আমরা নিলাম x1 x2 x3 তাই তো যদি xy z ভাবতাম সেক্ষেত্রে x1 এর জায়গায় x হতো x2 এর জায়গায় y হতো আর x3 এর জায়গায় z হতো আচ্ছা কোনো অসুবিধা নেই এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো আচ্ছা এবার লেখো লেট বা where x1 x2 x3 be any point in E3 আচ্ছা এইবার আমাদের এই r থিটা z সেই পয়েন্টটা ধরে নিতে হবে অর্থাৎ সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা পয়েন্ট আমাদের কনসিডার করতে হবে সেটাকে আমরা কিভাবে কনসিডার করব সেটাকে লিখছি x1 বার যেটা মানে অ্যাকচুয়ালিতে r থিটা এই সরি x2 বার যেটা মানে আমাদের থিটা এবং x3 বার যেটা মানে হচ্ছে আমাদের z1 be any point in the cylindrical polar coordinate system ঠিক আছে তাহলে এইবার এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন একটু আগেই যেটা ডান দিকে লিখলাম লাল কালি দিয়ে সেইটাই আবার আমরা এখানে লিখছি x1 is equal to তাহলে হবে x1 বার cos x2 বার x2 is equal to হবে x1 বার sin x2 বার আর x3 is equal to হবে x3 বার বলো হ্যাঁ কি না এই তিনটে জিনিসকে আমরা 2 দিয়ে ডিনোট করলাম কোনো অসুবিধা না স্যার ঠিক আছে আচ্ছা এখন এই 1 নম্বরে যে মেট্রিক টেনসরটা আমাদের কাছে রয়েছে সেখান থেকে আমরা GI যেটা কি হবে বলতে পারবো GI যেটা হবে এই যে এই রকম কার্টেসিয়ানের ক্ষেত্রে now from 1 Gij is equal to this
আচ্ছা, আবার আমরা একটু আগেই দেখলাম থিওরেমে যে GIJ যেটা, সেটা একটা কোভ্যারিয়েন্ট টেনসর অফ অর্ডার 2। তো কোভ্যারিয়েন্ট টেনসর মানে সেটা ট্রান্সফরমেশনের যে রুল আছে সেই রুলটাকে স্যাটিসফাই করবে। তো সেই রুল থেকে আমরা GIJ এর যে ইমেজ বা যে ট্রান্সফর্ম ভ্যালু সেইগুলো বার করতে পারবো। দেখো, সিন্স GIJ is a covariant vector of order 2, then GIJ বার সেটা সমান কি লেখা যাবে? স্যার নিচে হবে ডেল এক্স বার আই, ঠিক করে বলো। উপরে ডেল এক্স পি ধরবো স্যার ওটাকে, হ্যাঁ, পি ধরো। ডেল এক্স বার আই ইন্টু ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে জি নিচে পি কিউ। পি আর কিউ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সমস্ত জিনিসগুলোই পেয়ে যাব। কিভাবে পাবো? প্রথমে তুমি G11 বার সেইটা বার করো, তার মানে I এর জায়গাতেও 1, J এর জায়গাতেও 1, তার মানে XP বাই X বার 1, XQ বাই X বার 1, GPQ, তাই না? এবার পি আর কিউ 1, 2, 3 এগুলো হতে পারে, সেক্ষেত্রে পিটা ডামি, কিউটাও ডামি। তো সামেশন কনভেনশন যদি ব্যবহার করো সেটা পাওয়া যাবে এইরকম। প্রথমে পি ইকাল টু 1, কিউ ইজ ইকাল টু 1, তারপর পি ইজ ইকাল টু 2, কিউ ইজ ইকাল টু 2, তারপর পি ইজ ইকাল টু 3, কিউ ইজ ইকাল টু 3, তারপর পি ইজ ইকাল টু 1, কিউ ইজ ইকাল টু 2 নাও। এইভাবে আরো কতগুলো হবে? টোটাল 9টা হবে। বাকিগুলো আর লিখলাম না। কেন লিখলাম না? কারণ বাকিগুলো সবই 0 হবে। লক্ষ্য করে দেখো, জি এর ইন্ডেক্স গুলো যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে জি এর ভ্যালুটা 0, এই যে, সেই কারণে আর বাকিগুলো না লিখলেও চলবে।
তাহলে এখন আমাকে বলো তো দেখি ডেল x1 বাই ডেল x1 বার সেটা কত হবে? ডেল x1 বাই ডেল x1 বার। হ্যাঁ, এই যে এখান থেকে পাওয়া যাবে 2 নাম্বার থেকে x1 কে x1 বারের রেসপেক্টে ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ স্যার বুঝেছি। কত হবে? স্যার হবে হচ্ছে x1 বার সাইন x2 বার, ধর, স্যার মানে x1 বার মাইনাস সাইন x2 বার প্লাস কি সব বলছো? স্যার স্যার x1 এইটা হবে স্যার সাইন কস স্কোয়ার কস এক্স কস এক্স টু তারপর বার। হ্যাঁ, প্রথমটা হবে cos x2 বার, ঠিক। আচ্ছা, এই সেকেন্ডটারও তাই একই জিনিসই হবে, তার মানে এটাকে আমরা cos x স্কয়ার বলতে পারি। g11 তার ভ্যালু তো 1, ঠিক আছে। এবার এটা বলো x2 কে x1 বারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? x2 কে x1 বারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে পার্সিয়ালি, এখানে স্যার সাইন আসবে, সাইন এক্স বার, তাহলে সাইন এক্স এখানে বার sin হবে, টু আসবে, তার স্কোয়ার হবে। তার মানে sin স্কয়ার x2 বার হয়ে যাবে, তাই তো? প্লাস তারপরেরটা কি হবে বলো, x3 কে x1 বারের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে শূন্য হবে স্যার এখানে। শূন্য হবে। Okay. তার মানে এখান থেকে আমরা g11 বার সেটার ভ্যালু পেয়ে গেলাম 1। ঠিক একই রকম ভাবে বাকিগুলো বার করো। g22 বার সেটা কত হবে? g33 বার সেটা কত হবে? g12 বার সেটা কত হবে? g13 বার সেটা কত হবে? তারপর g21 বার সিমেট্রিক, যেহেতু 1 2 আর 2 1 এই দুটো সেমই হবে, আর 1 3 3 1 এই দুটোও সেম হবে, আর 2 3 3 1 এই দুটোও সেম হবে, 2 3 3 2 এই দুটোও সেম হবে। কত হচ্ছে বলো দেখি এইগুলো?
কত হচ্ছে গো? প্রথমেরটা হবে স্যার 4x1 বার x2 বার। 4? না গো, ভুল হচ্ছে। মানে G22 টার কথা বলছো? হ্যাঁ স্যার। G22 টা হবে x1 বার তার স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, x1 বার তার স্কোয়ার, হ্যাঁ x2 বার তার স্কোয়ার, হ্যাঁ। G33 সেটা কিন্তু 1। স্যার ওটা তো x2 বার তো একটা থেকেই হবে স্যার ওখানে। কেন x2 বার করে থাকবে? পার্শিয়াল ডেরিভেটিভ তো স্যার 2 এর রেসপেক্টে। পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ। তাহলে x2 কে x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই যে x1 টা থাকলো, এটা হয়ে গেল আমাদের cos, তার মানে cos এর স্কয়ার হয়ে গেল। ঠিক একইভাবে x1 কে যখন x2 রেসপেক্টে ডেরিভেটিভ করবে, x1 থাকবে, এটা হয়ে যাবে sin। তাহলে x1 টা কমন নিয়ে নিলে এটা 1 হয়ে গেল, তাই না? কি তাই তো নাকি? আচ্ছা, আর বাকি যেগুলো সেগুলো সবই জিরো আসছে, তাই না? G1221, G1331, G2332 এটাও জিরো আসছে। এটা কি করে দেখিয়ে দেবো নাকি? বলো। স্যার ওই cos x2, ও x2 তো স্যার একটা নাম তো স্যার, ওটা তো স্কয়ার না। না। ও স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার, ভুলে গেছে, হ্যাঁ ঠিক আছে স্যার। x2 হচ্ছে কোঅর্ডিনেট। আচ্ছা, তাহলে g এর বারগুলো আমরা সব এখান থেকে পেয়ে গেলাম। এইবার এইখান থেকে আমাদের অ্যানসারটা লেখা যাবে। তাহলে লেখো হেন্স দ্য symmetric, না, hence the metric tensor in cylindrical polar coordinate system is ds2, সেটা সমান ডেফিনেশন অনুযায়ী এবার হয়ে যাবে g বার ij dx বার I dx বার j। ঠিক আছে, ij এর পরিবর্তে তুমি অন্য কোনো ইন্ডেক্সও ভাবতে পারো, অসুবিধা কিছু নেই। তো এখানে যদি এবার তুমি মানগুলো বসাও, i এর মান 1 থেকে 3, j এর মানও 1 থেকে 3। এটা অন্য ইন্ডেক্স নাও, শুরুতে যেহেতু ij নেওয়া হয়েছে, এটাকে তুমি pq নাও, pq। তাহলে p এর মান আর q এর মান 1 থেকে 3। মানগুলো যদি বসাও, প্রথমটা কি হবে বলো, g বার 11 dx1 বার
dx1 বার, g বার 1 1, তার মান তোমার জানা রয়েছে 1। এইভাবে সমস্ত মানগুলো যখনই তুমি বসালে দেখতেই পাচ্ছ অ্যান্সারটা আমাদের এইরকম চলে আসছে, dx1 বার তার হোল স্কয়ার। আচ্ছা, g বার 2 2, তার ভ্যালুটা হচ্ছে x1 বার তার হোল স্কয়ার, সঙ্গে থাকবে dx2 বার তার হোল স্কয়ার, আর g33 তার ভ্যালুটা হলো 1, তার মানে এটা হয়ে যাবে dx3 বার তার হোল স্কয়ার। আর বাকি g এর ভ্যালুগুলো সব 0। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মেট্রিক টেনসর। বুঝতে পারলে? এইভাবে তুমি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যদি মেট্রিক টেনসরটা জানা থাকে, সেখান থেকে অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমেরও মেট্রিক টেনসরটা বার করতে পারবে। এই 1 নাম্বারটা তোমার জানা থাকতে হবে, সেইখান থেকে তুমি অ্যান্সারটা বার করতে পারবে। বুঝতে পেরেছো? 1 নাম্বার থেকে তুমি GI যেগুলো বলতে পারবে। এবার ট্রান্সফরমেশনের ফর্মুলা, মানে এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি GI যে বারগুলো ক্যালকুলেট করে নিতে পারবে, সেগুলো বসালেই আমাদের নতুন মেট্রিক টেনসরটা চলে আসবে। কথা বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার, লাস্টে কি বলুন স্যার, বুঝলাম না আমি। মানে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে লিখলেন dx2 = g বার pq dx বার p dx বার q, তারপরে কি বলুন বুঝাবেন একবার একটু? হ্যাঁ, বলো। লাস্টে বলুন না যে dx2 = g বার। এই লাইনটা কি অসুবিধা বলো? তোমার অসুবিধাটা কি? কোন জায়গাটা বুঝতে পারলে না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? প্রীতম, তোমার সাউন্ড আসছে না, মাইক ঠিক করো। সুব্রত, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, বলো দেখি এবার। ঠিক আছে, চলে গেছে। যাই হোক, আচ্ছা, নেক্সট ডেফিনেশন। Definition of reciprocal or conjugate tensor of GIJ. GIJ এটা একটা সেকেন্ড অর্ডারের টেনসর বা কোভ্যারিয়েন্ট ভেক্টর। এবার এই টেনসরের রেসিপ্রোকাল টেনসর বা কনজুগেট টেনসর সেটা কেমন হবে? লেখো, the reciprocal
or conjugate tensor of Gij is given by রেসিপ্রোকাল টেনসরটাকে আমরা এইভাবে লিখব যে উপরে আইজ, হ্যাঁ বুঝতেই পারছো রেসিপ্রোকাল মানে হচ্ছে উল্টো, তাহলে মেন টেনসরটার ইন্ডেক্স গুলো নিচে ছিল আর এক্ষেত্রে আমাদের ইন্ডেক্স গুলো উপরে উঠে গেল, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করার ফর্মুলাটা কেমন, ফর্মুলাটা হচ্ছে কোফ্যাক্টর of Gij in determinant Gij by determinant Gij। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন বা ফর্মুলা। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি প্রবলেমে দেখাচ্ছি, হ্যাঁ। কোফ্যাক্টর মানে সেই ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টর সেইটাই, বাংলায় যাকে বলা হয় সহগুণনীয়ক, তাই না। দুটো ছিল মনে করে দেখো, একটা মাইনর আর একটা কোফ্যাক্টর। মাইনরের আগে সাইন দিলেই সেটা কোফ্যাক্টর হয়ে যায়, সে ছোটবেলায় পড়েছিলে, মনে পড়ছে। আচ্ছা, এবং আমাদের মেন যে টেনসরটা ছিল Gij, তার সঙ্গে যদি আমরা রেসিপ্রোকাল টেনসরের আউটার প্রোডাক্ট করি, সেটার অ্যান্সার আসবে কোনেকার ডেল্টা। আই জে নিলে তো হবে না, এটাকে একটুখানি চেঞ্জ করে আই কে করো। Gij তার সঙ্গে যদি আমরা Gi কে এর আউটার প্রোডাক্ট করি, সেক্ষেত্রে আমাদের আইটা হচ্ছে ডামি, এই আইটা উঠে গিয়ে এটা সমান হয়ে যাবে কোনেকার ডেল্টা কে। এটা একটা প্রপার্টি হিসাবে তুমি মনে রাখতে পারো, অবশ্যই রেসিপ্রোকাল টেনসরের প্রপার্টি। ওকে, আমাদের অঙ্কতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রবলেম গুলো কিরকম আসতে পারে। এই মাত্র যে জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করলাম, এই যে এইটা, এই মেট্রিক টেনসরটার ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল যেটা টেনসর ছিল সেইটা হচ্ছে জি বার। এখন এর যদি আমরা রেসিপ্রোকাল টেনসর গুলো বার করতে চাই, সেইটা কেমন হবে, বা সরাসরি তুমি প্রবলেমটাই লেখো, অসুবিধা কিছু নেই, লেখো একটা প্রবলেম। Find the reciprocal tensor of this। এই অঙ্কটাই আগের বছরের পরীক্ষায় এসেছিল।
রিপিট হতেই পারে বা এই টাইপের অন্য প্রবলেমও দিতে পারে। কিছুই না, আমাদেরকে একটা মেট্রিক টেনসর দিয়ে দিল, সেটা দেখতে এরকম DS2। তোমাকে অন্য মেট্রিক টেনসর দিলেও তুমি করতেই পারবে যদি প্রসেসটা বুঝে যাও। তো এই মেট্রিক টেনসরের ক্ষেত্রে আমাদের রেসিপ্রোকাল টেনসর বা কনজুগেট টেনসরটা ক্যালকুলেট করতে হবে। খুব সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডেফিনেশন অনুযায়ী মেট্রিক টেনসরটা কেমন দেখতে হয় সেই জিনিসটার সঙ্গে আমাদের এই জিনিসটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো, কম্পেয়ারিং the given metric tensor with ডেফিনেশনে যেটা ছিল সেটা DS2 সমান GIJ DXI DXJ we have, ঠিক আছে। তাহলে কম্পেয়ার করে তুমি আমাকে বলতে পারবে I এর ভ্যালু কি কি হতে পারে? I এবং J এর ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু 3 পর্যন্ত হতে পারে, তাই না? দেখো ম্যাক্সিমাম DX3 পর্যন্তই রয়েছে। তাহলে I আর J এর ভ্যালু 1 2 3 হতে পারে। আচ্ছা, G11 তার ভ্যালুটা কত বলো দেখি? 5। 5, কারণ এইখানে I আর J দুটোই যদি 1 বসাও তাহলে আসবে G11 dx1 তার হোল স্কয়ার, আর এখানে dx1 তার হোল স্কয়ারের সঙ্গে রয়েছে 5। ওকে, ঠিক একই রকম ভাবে বাকি ভ্যালুগুলো বার করো। G22 কত হবে বলো? 3। G33 4 হবে। G12 মাইনাস হ্যাঁ -3। -3। তারপর G23 2 স্যার। তারপর 2 ঠিক করে বলো। হ্যাঁ 2। তারপর G13 যা হবে 31 ও তাই হবে, যেহেতু Gটা সিমেট্রিক। এটা কি 0 হবে স্যার?
এটা 0 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জি এর সমস্ত ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, অসুবিধা নেই। এখন জি আই জে এর ডিটারমিনেন্টটা কেমন হবে সেটা দেখা যাক। ডিটারমিনেন্ট অফ জি আই জে, তার মানে সেটা হচ্ছে G11 ফার্স্ট রো, G12, G13, একইভাবে 21, 22, 23, একইভাবে 31, 32, 33। সমস্ত মানগুলো বসিয়ে দাও। এর ভ্যালুটা কত আসছে বলো? ফোর আছে স্যার। 4 আসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের রেসিপ্রোকাল টেনসর গুলো বার করতে হবে, মানে জি আপার ইন্ডেক্স আই যেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমরা জি আপার ইন্ডেক্স 1 টা বার করি, ফর্মুলা অনুযায়ী সেটা কি হবে? সেটা হবে কোফ্যাক্টর of G11 in determinant Gij by determinant Gij, তাই তো? আচ্ছা, G11 মানে হচ্ছে এইটা, তাহলে G11 এর কোফ্যাক্টর কোনটা হবে? এই অংশটুকু হবে, বলো হ্যাঁ কি না? যার কোফ্যাক্টর বার করতে চাইছি সেটা যে রো আর যে কলামে আছে সেই রো আর সেই কলাম বাদ দিয়ে বাকি অংশটুকুই হয় ওর কোফ্যাক্টর। মনে নেই সেই স্কুলে পড়তে? হ্যাঁ স্যার করেছি, 8/4 হচ্ছে 2 হচ্ছে আনসার। হ্যাঁ, বাংলায় বললে সহ গুণনীয়ক। তাহলে সেই কোফ্যাক্টরটা কত হচ্ছে? 2। ওপরে 8 আর নিচে 4। ওপরে নিচে 4। আচ্ছা, কোফ্যাক্টর মানে তার আগে কিন্তু সাইন আসবে, হ্যাঁ? সাইনটা কি হবে, প্লাস না মাইনাস? প্লাসের সাইন। প্লাস হবে। ওকে, এইটার জন্য সাইন প্লাস, তার পরেরটার জন্য সাইন মাইনাস, তাই মাইনাস তো? তার পরেরটা আবার প্লাস, এইভাবে প্লাস প্লাস। মাইনাস অল্টারনেটিভলি চলতে থাকে। ওকে, এটা হয়ে গেল 2, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে এইবার তুমি বাকিগুলো বলো কত হবে। G22 তার ভ্যালুটা কত হবে? G22 মানে উপরে হবে আমাদের এই G22 কোফ্যাক্টর, মানে এই রোটা বাদ যাবে আর এই 20 কলাম বাদ যাবে। 20/4 5 হচ্ছে, 20/4 5। 5। তাহলে G33 সেটা কত হবে বলো? থ্রি হচ্ছে ওটা। এই না স্যার, 6/4। তাহলে 3/2। আচ্ছা, G12 এটা কত হবে?
স্যার এটা আসবে 12/4 হবে, মানে মাইনাস হবে মাইনাস 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 ইন্টু মাইনাস 12/4। তার মানে 3। 3 হবে আর কি। আচ্ছা, G23 10/4, 5/2 হচ্ছে। মাইনাস 5/2, হ্যাঁ আর G13 সেটা হচ্ছে মাইনাস 3/2। বুঝতে পারলে? আচ্ছা, এবার এগুলো দেখো কোনো সিমেট্রিক ফর্মে আসলো না, তাহলে এটাকে এরকম ভাবেই তুমি ছেড়ে দিতে পারো, এগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা তুমি এটাকে ম্যাট্রিক্স ফর্মেও লিখে দিতে পারো। হ্যাঁ, লেখো হেন্স the reciprocal tensor in matrix form is, প্রথমে G11 মানে 2, তারপর 1 2 মানে 3, তারপর 1 3 মানে মাইনাস 3/2। বুঝতে পেরেছো? এইভাবে পরপর জিনিসগুলো লিখে দাও, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এইরকম ধরনের যে কোনো মেট্রিক টেনসর দিলে তার রেসিপ্রোকাল টেনসর গুলো বার করতে পারবে তো? অত্যন্ত সহজ অঙ্ক, করতে পারলেই 5 নাম্বার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে রেসিপ্রোকাল টেনসর গুলো বার করবে। সি দিয়েই আসবে, সি একটা যে কোনো তোমার কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, এটা করবে, এটার ক্ষেত্রে রেসিপ্রোকাল টেনসরটা বার করবে। ওকে, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব।